ইসলামিক অডিও বুক আয়োজিত অডিও লেকচার সিরিজ ইসলামের সংক্ষিপ্ত ইতিহাসে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির 10ম অধ্যায় থেকে আলোচনা। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। পুনরুত্থান। চতুর্দশ শতকের প্রখ্যাত ইতিহাসবেত্তা এবং দার্শনিক ইবনে খালদুনের মতে যে কোনো রাজ্যের একটি স্বাভাবিক মেয়াদ থাকে। সেই মেয়াদের প্রথম দিকের বছরগুলোতে রাজত্ব শুধু বিকশিত হয়। সেই সময় কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকে এবং বিলাসিতার প্রতি তেমন কোনো ঝোঁক থাকে না। দ্বিতীয় প্রজন্ম প্রথম প্রজন্মের গড়ে যাওয়া ভিত্তির উপর দাঁড়িয়ে কাজ করা শুরু করে। তবে দ্বিতীয় প্রজন্মের সময় প্রথম দিকের তুলনায় প্রবৃদ্ধির গতি মন্থন হয়ে থাকে। তারা শহুরে প্রাসাদের ভেতরে বিলাসী জীবনযাপনে অভ্যস্ত হতে শুরু করে। ফলে প্রশাসন ও নেতৃত্বের প্রতি গুরুত্ব কমতে থাকে। তৃতীয় প্রজন্মের হাতে দায়িত্ব আসার পর সেই রাজত্বের চূড়ান্ত পতন অনেকটা নিশ্চিত হয়ে যায়। কারণ তখন রাজ্যের রাজা, উজির এবং অন্যান্য কর্মকর্তারা এতটাই ভোগবিলাসে মত্ত হয়ে যায় যে নীতি নির্ধারকদের অবহেলার কারণে রাষ্ট্র তখন আর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক হুমকিগুলোকে যথাযথভাবে মোকাবেলা করতে পারে না। তারপর আবার সেই পুরনো চক্র, অর্থাৎ নতুন করে যোগ্য কোনো ক্ষমতাধর শক্তি উঠে আসে আর পুরনো শক্তিকে হাঁটিয়ে দিয়ে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। ইবনে খালদুনের এই তত্ত্ব অনুযায়ী 13 শতকে এসে মুসলিম সাম্রাজ্য প্রকৃতপক্ষেই পতনের দ্বারপ্রান্তে পৌঁছিয়ে গিয়েছিল। অযোগ্য নেতৃত্ব, সামরিক অলসতা, মাত্রাতিরিক্ত ধন সম্পদ ও বিলাসিতার কারণে বহিঃশত্রুর আক্রমণকে প্রতিহত করার ক্ষমতা মুসলিমেরা হারিয়ে ফেলেছিল। খালদুনের তত্ত্বমতে অবশ্য পরিস্থিতি এমনটা হলে অযোগ্যকে হাঁটিয়ে স্বাভাবিকভাবেই নতুন করে কারো প্রতিষ্ঠিত হওয়ার কথা। হয়েছিল তাই। পশ্চিম আনাতোলিয়ায় প্রখ্যাত যোদ্ধা পরিবার ওসমানদের মধ্যে থেকে নতুন করে একটি শক্তির উত্থান হয়, যারা চতুর্দশ এবং পঞ্চদশ শতকে ব্যাপকার্থে বিকশিত হয় এবং মুসলিম সাম্রাজ্যের নয়া নিয়ন্ত্রক শক্তি হিসেবে আবির্ভূত হয়। তাদের নেতৃত্বাধীন শাসনে একদিকে যেমন স্থিতিশীলতা ছিল, ঠিক তেমনই ছিল প্রবৃদ্ধি এবং সাংস্কৃতিক উৎকর্ষতা। কিন্তু ইবনে খালদুনের তত্ত্বের সাথে নতুন এই সাম্রাজ্যের পার্থক্য ছিল এটাই, তা হলো এই রাজত্ব 3 প্রজন্ম পেরিয়ে আরও অনেকটা দীর্ঘ সময় টিকে ছিল। নতুন এই পরাশক্তি প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত কার্যকরভাবে সক্রিয় ছিল। হে আমার পুত্র, অন্য সব দায়িত্ব পালন করার আগে তোমরা ধর্মীয় দায়িত্ব পালন করার ব্যাপারে তৎপর হও, কারণ শুধু ধর্মীয় চেতনা দিয়েই একটি শক্তিশালী রাষ্ট্রের প্রতিষ্ঠা করা সম্ভব। পুত্র উরখানকে উদ্দেশ্য করে বলেছিলেন অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান। অটোম্যান তথা উসমানীদের ইতিহাস। মঙ্গলদের বর্বর আক্রমণের কারণে মধ্য এশিয়ার তুর্কিরা মুসলিম বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। তুর্কিরা স্বভাবতভাবেই কিছুটা যাযাবর হলেও নতুন কোনো স্থানে যাওয়ার পর খাপ খাইয়ে নেওয়ার চমৎকার যোগ্যতা ছিল তাদের। এমনকি বাইজেন্টাইন নিয়ন্ত্রিত সাবেক এলাকাগুলোতেও বেশ ভালোভাবে তারা নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছিল। 1071 সালে মানজিকার্তের যুদ্ধে সেলজুকেরা শোচনীয়ভাবে বাইজেন্টাইনিদের পরাজিত করার পর আনাতোলিয়াতে বসতি স্থাপন করার সুযোগ পায়। 13 শতকে যখন মঙ্গলেরা এই এলাকায় প্রবেশ করে, তখন সেলজুকদের যতটুকু যার চিহ্ন ছিল তাও চিরতরে বিলীন হয়ে যায়। আর বেশ কিছু তুর্কি গোষ্ঠী আনাতোলিয়ার বিভিন্ন অংশ বিক্ষিপ্তভাবে শাসন করতে শুরু করে। ছোট ছোট এই রাজ্যগুলোকে বলা হতো বেইলিক, আর এই রাজ্যগুলোর মূল ভিত্তি ছিল ক্যারিসম্যাটিক সামরিক নেতৃত্ব, যাদের বলা হতো বে। এইরকমই একজন বেয়ের নাম ছিল উসমান। তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে ছোট একটি রাজ্য পরিচালনা করতেন। আনাতোলিয়ায় অসংখ্য বেইলিক থাকলেও তিনি ছিলেন সেই মহানায়ক যিনি পরবর্তীতে বিশ্ব ক্ষমতায় অন্যতম শক্তিশালী শাসক হিসেবে আবির্ভূত হতে পেরেছিলেন। কেন তিনি এতটা সফলতা পেলেন, এর কারণ সুনির্দিষ্টভাবে বলা কঠিন। তবে বাস্তবতা এমন ছিল যে তার বেইলিকটি ছিল একেবারে বাইজেন্টাইনিদের সীমানা ঘেঁষে। তাই অন্য সব বেইলিকের তুলনায় তার বেইলিক ভৌগোলিকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। বাইজেন্টাইনিরা তখন মূলত একটি ছায়া হিসেবে টিকে ছিল। একসময়ের চরম প্রতাপশালী বাইজেন্টাইন সাম্রাজ্যের হাতে বলতে গেলে তখন কিছুই ছিল না। 13 শতকে এসে তাদের নিয়ন্ত্রণে ছিল শুধু কনস্টান্টিনোপল, গ্রিস আর বলকানের কিছু অংশ। 1204 থেকে 1261 সাল পর্যন্ত কনস্টান্টিনোপল ছিল ল্যাটিনদের নিয়ন্ত্রণে। তখনই বাইজেন্টাইনিদের বুকে যেই ক্ষত সৃষ্টি হয়েছিল, তারা আসলে সেই ক্ষতটুকু সারিয়ে তুলতে পারেনি। উসমান বাইজেন্টাইনিদের এই দুর্বলতাকে কাজে লাগিয়েছিলেন এবং ক্রমাগতভাবে বাইজেন্টাইনের ভেতরের দিকে নিজের আধিপত্য প্রসারিত করতে যাচ্ছিলেন। মঙ্গলদের হাত থেকে বাঁচতে মুসলিম বিশ্বের অনেক এলাকা থেকে মুসলিমেরা পঙ্গপালের মতো তার রাজ্যে প্রবেশ করেছিল।
উসমানের সামরিক শক্তিমত্তাকে তারা আশ্রয় ধরে নিয়েছিল। এসব উদ্ভস্ত মুসলিমেরা উসমানের সামরিক অভিযানগুলোতে যোগ দেয় তার শক্তি আরও বৃদ্ধি পেয়েছিল। এমতো অবস্থায় উসমান এবং তার সঙ্গীরা ইসলামের ঘোষিত শত্রুদের বিরুদ্ধে অভিযান চালানোর সাহস পায়, কারণ তার সামনে সেই শত্রুদেরকেই পরাস্ত করার সুযোগ ছিল, যাদের বিরুদ্ধে পূর্বসূরি খোলাফায়ে রাশেদা, উমাইয়া এবং আব্বাসীয়রা শতাব্দীর পর শতাব্দী যুদ্ধ করেছিল। উসমানীয় বা অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় 1299 সালে, যদিও সঠিক সন-তারিখ নিয়ে বেশ বিতর্ক রয়েছে। উসমান এবং তার পুত্র উর খান বিশাল সেনাবাহিনী নিয়ে বাইজেন্টাইন সাম্রাজ্যের অনেকগুলো শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিলেন। তাই অটোম্যান গড়পাত্রা অন্যান্য বেইলিককে ছাড়িয়ে একটি রাষ্ট্রের কাঠামো ধারণ করেছিল। 1326 সালে উসমান ইন্তিকাল করেন, আর ইন্তিকালের আগেই অটোম্যানরা বুসরা দখল করে। সেখানে অটোম্যানরা তাদের প্রথম রাজধানী স্থাপন করেছিল। উর খানও তার পিতার আদর্শ ধরে চলতে থাকেন। তিনি মারমারা সাগরের তীর ঘেঁষে গোটা এলাকাতে বাইজেন্টাইনিদের তাড়া করে ফিরেন। কনস্ট্যান্টিনোপল ছিল এই এলাকাগুলো থেকে মাত্র 100 কিলোমিটার দূরে। আনাতোলিয়া জুড়ে বাইজেন্টাইনিদের নির্মিত শহরগুলো সবই ছিল নগর স্থাপনা কেন্দ্রিক। সেগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা ভালো ছিল। এর আগে দীর্ঘ সময় ধরে ছোট ছোট অভিযান পরিচালনার কৌশল নিয়ে তুর্কিরা বেশ উপকার পেলেও অটোমানেরা সেই ধারা থেকে বেরিয়ে আসে। বরং তারা প্রতিপক্ষের শহরগুলোকে অবরোধ করে তাদের আত্মসমর্পণে বাধ্য করার কৌশল অবলম্বন করে। বাইজেন্টাইনিরা 1300 সালের শুরু থেকে বলকান এলাকায় নানা ধরনের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যে থাকায় আগে থেকেই তারা ঝামেলায় ছিল। তাই এশিয়ার সামরিক ঘাঁটিগুলোকে তারা আর রক্ষা করতে পারেনি। অন্যদিকে বাইজেন্টাইনদের এই দুর্বলতার সুযোগে অটোম্যানেরা দুর্বার গতিতে এগিয়ে যেতে থাকে। বাইজেন্টাইনিরা যত দুর্বল হয়, অটোম্যানেরা যেন ততটাই সবল হতে থাকে। 1300 শতকের প্রথম কয়েক যুগের মধ্যেই অটোম্যানেরা একটি ছোট গোত্র থেকে যাত্রা শুরু করে বড় আকারের একটি বেইলিকে পরিণত হয়। অটোম্যানদের শক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে একসময়ের মহাপ্রতাপশালী বাইজেন্টাইনের রাজা অ্যাড্রোনিসাস 1333 সালে বাধ্য হয়ে অটোম্যান শাসক উর খানের সাথে আলোচনায় বসেন। বাইজেন্টাইনের সর্বশেষ কয়েকটা দুর্গকে রক্ষা করার বিনিময়ে অটোম্যানদের বড় আকারের অর্থ দিতে তিনি রাজি হন। 14 শতকে এসে অটোম্যান সেনারা কনস্ট্যান্টিনোপলের একেবারে কাছে এমন কিছু এলাকাতে পৌঁছে যান, যেখানে 700 বছর আগে উমাইয়া শাসন আমলে মুসলমানেরা সর্বশেষ পা রেখেছিল। 1350 সালে অটোমানেরা দারদানেলিস প্রণালী পার হয়ে সর্বপ্রথম ইউরোপের অভ্যন্তরে প্রবেশ করে। অটোমান সম্রাট সুলতান উর খান এবং পরবর্তী সময়ে তারই প্রথম সন্তান মুরাদ থ্রেসের কিছু অংশে অটোম্যান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তুর্কিরা তাদের যাযাবর ঐতিহ্যের কারণে খুব সহজেই ইউরোপের নানান গোত্র ও পরিবারের ভেতরে নিজেদের গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়। ফলে তারা ইউরোপের নতুন নতুন অধিকৃত এলাকায় একের পর এক শহর প্রতিষ্ঠা করতে থাকে। একটি সামান্য বেইলিক থেকে 1400 শতকে অটোমানেরা যেভাবে একটি শক্তিশালী সাম্রাজ্য পরিণত হয়, তার পেছনে মূল কারণ ছিল অটোমানদের বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য। অটোম্যানদের কাছে বাইজেন্টাইনিদের বিরুদ্ধে তাদের যুদ্ধ ছিল অনেকটা ধর্মীয় দায়িত্ব পালনের মতো। যেই গাজীরা তথা সত্যের পথে সেনারা ওসমান, উর খান এবং মুরাদের অধীনে যুদ্ধ করত, তারাও বিশ্বাস করত তারা সোনালী যুগের মুসলিম মুজাহিদদের পদাঙ্কই অনুসরণ করছে, কারণ তারাও বাইজেন্টাইনিদের বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন। নিজেদের সত্যের পথের পথিক ও আমানতদার হিসেবে অবস্থান তৈরি করায় অটোমান সুলতানরা সফলতার সাথে অনেককে নিজেদের অভিযানে সামিল করতে পেরেছিলেন। মঙ্গলদের আক্রমণে মধ্যপ্রাচ্য বিধ্বস্ত হয়ে পড়ায় ইসলাম যখন মারাত্মক সংকটে পড়ে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে ইসলামকে পুনরুজ্জীবিত করার যে তাড়না, তা নিঃসন্দেহে অটোম্যানদের প্রেরণা যোগাচ্ছিল। কারণ শুধু ইসলামের চেতনার মাধ্যমে একতাসীন কোনো শক্তিকে আবারও একত্ববদ্ধ করা সম্ভব। অটোমানেরা তাদের ক্ষমতার সম্প্রসারণ করার প্রক্রিয়ায় ইসলামের মূল ঐতিহ্যকে সমুন্নত রাখার উপর জোর দিত। ঠিক একইভাবে ইসলামের যুদ্ধনীতিকেও তারা নিজেদের বেলায় প্রয়োগ করেছিল। 630 খ্রিস্টাব্দে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তরে বাইজেন্টাইনিদের মোকাবিলায় যখন সৈন্য পাঠিয়েছিলেন, তিনি তার সেনাদের সে সময় কঠোরভাবে নির্দেশনা প্রদান করেছিলেন যাতে কোনো বেসামরিক নাগরিকের ক্ষতি করা না হয় এবং কারো ব্যক্তিগত সম্পত্তি যেন নষ্ট করা না হয়। অটোমানেরাও সেই নীতি অনুসরণ করেছিল। নিজেদের সাম্রাজ্যে থাকা অমুসলিমদের প্রতি অটোমানেরা ছিল সহনশীল। অটোমান সেনারা পরবর্তীতে যখন ইউরোপের দিকে অগ্রসর হয়, তখন তারা কোনো গ্রামের উপর আক্রমণ চালায়নি, যতক্ষণ না সেই গ্রামবাসী তাদের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলত। অটোমানেরা এ সময় মৌলবাদী খ্রিস্টানদের যেই পরিমাণ স্বাধীনতা দিয়েছিল, তা ছিল ল্যাটিন ক্রুসেডারদের আচরণের পুরোই বিপরীত। ক্রুসেডার খ্রিস্টানেরা কখনও মুসলিমদের মতো সহনশীল ছিল না, বরং তারা 1 শতাব্দী আগে যখন বাইজেন্টাইন সাম্রাজ্যে প্রবেশ করেছিল, তখন সেখানে হত্যা আর দর্শনের বন্যা বইয়ে দিয়েছিল।
সেদিক থেকে বিচার করলে অটোমানদের রীতিমতো শান্তশিষ্ট সেনাই বলা হয়। দক্ষিণ পূর্ব ইউরোপে সেই সময় যে অভিজাত খ্রিস্টান সম্প্রদায় ছিল তারা অটোমান সেনাদের আগ্রাসনের মুখে পশ্চিমে থাকা ক্যাথলিকদের সাহায্য কামনা করেছিল, কিন্তু সেখানকার সাধারণ ইউরোপীয় খ্রিস্টানরা চায়নি তাদের উপর আবারও ল্যাটিনেরা রাজত্ব করুক। তারা বরং গোপনে বা প্রকাশ্যে অটোমানদেরই সমর্থন করত। অটোমানেরা ধর্মীয় সহিষ্ণুতার যে চর্চা করত তা রাজনৈতিক ও ধর্মীয় উভয় আঙ্গিক থেকেই খ্রিস্টান অধ্যুষিত ইউরোপে অটোমানদের বিকশিত হতে সাহায্য করেছিল। প্রাথমিকভাবে অটোমানদের সবচেয়ে বেশি সম্প্রসারণ হয় সুলতান প্রথম বায়েজিদের আমলে, যিনি 1389 থেকে 1402 সাল পর্যন্ত শাসন করেন। তার সেনারা তাকে ইলদিরিম বা বিদ্যুৎ চমক হিসেবে অভিহিত করত, কারণ তিনি তার সেনাবাহিনীকে খুব দ্রুততম সময়ের মধ্যে এশিয়া ও ইউরোপের বিভিন্ন স্থানে অভিযানে পাঠাতে পারতেন। তিনি যদি বছরে 6 মাস ইউরোপে সেনাবাহিনীকে কাজে লাগাতেন, তাহলে বাকি 6 মাস তাদের দিয়ে এশিয়ায় থাকা বিভিন্ন প্রতিদ্বন্দ্বী তুর্কি বাহিনী এবং মঙ্গোলদের প্রতিহত করতেন। তিনি ইউরোপের বিশাল এলাকাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন, যা 18 শতকে জাতীয়তাবাদী আন্দোলনের সূত্রপাত হওয়া পর্যন্ত ছিল। তিনি সার্বিয়া, বুলগেরিয়া, গ্রিস জয় করেন। তার সময়ে অটোমানেরা সর্বপ্রথম দানুইব নদী পার হয়ে ওয়ালাচিয়ায় পৌঁছায়। কনস্ট্যান্টিনোপলও প্রথম বায়েজিদ অবরোধ করেন, যদিও এই শহরটিকে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসার সৈন্য বা সামরাস্ত্র তখনও অটোমানদের কাছে ছিল না। কনস্ট্যান্টিনোপলকে নিয়ন্ত্রণে না নিতে পারলেও অটোমানেরা সে সময়ে মুসলিম বিশ্ব এবং ইউরোপের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। অটোমানদের ক্রমবর্ধমান শক্তি তৎকালীন সময়ের আরেকজন মুসলিম শাসকেরও চোখে পড়ে। তিনিও পৃথিবী জয়ের স্বপ্ন দেখেছিলেন। সেই শাসক হলেন তৈমুর। মঙ্গল বংশের এই শাসক তখন মধ্য এশিয়া ও পারস্যকে শাসন করতেন এবং স্বপ্ন দেখতেন তার হাত দিয়েই মঙ্গলেরা একদিন আনাতোলিয়া জয় করবে। যদিও তৈমুর মুসলিম ছিলেন, কিন্তু তার যুদ্ধনীতি ছিল অনেকটা অমুসলিম ক্রুসেডারদের মতোই। তিনি যেখানে যেতেন প্রচুর ধ্বংসযজ্ঞ চালাতেন, মানুষ হত্যা করতেন। তিনি চেঙ্গিস খানের প্রতিষ্ঠা করা মঙ্গল সাম্রাজ্যের সোনালী দিন আবারও ফিরিয়ে আনার স্বপ্ন দেখতেন। তা করতে হলে অটোমানদের বিলুপ্তি করা ছাড়া তার সামনে বিকল্প কোনো পথ ছিল না। 1402 সালে আঙ্কারার যুদ্ধে বায়েজিদের নেতৃত্বে অটোমানেরা তৈমুরের মুখোমুখি হয়। ইউরোপের অনেক রাজ্য থেকে খ্রিস্টানেরা অটোমান বাহিনীতে যোগ দিয়েছিল। তা সত্ত্বেও তারা তৈমুরের বাহিনীর কাছে পরাজিত হয়। প্রথম বায়েজিদকে আটক করে তৈমুরের সাম্রাজ্যের রাজধানী সামারখান্দে নিয়ে আসা হয়। অন্যদিকে অটোমান সাম্রাজ্যকে তৈমুর প্রথম বায়েজিদের 4 সন্তানের মধ্যে ভাগ করে দেন। তার আশা ছিল সাম্রাজ্যের আধিপত্য নিয়ে 4 ভাইয়ের মধ্যে সংঘর্ষ লেগে থাকবে, ফলে তাদের হাত দিয়েই অটোমান রাজত্বের চূড়ান্ত অবসান হয়ে যাবে। হয়েছিল তাই। পরবর্তী 11 বছর গোটা অটোমান সাম্রাজ্যে গৃহযুদ্ধ লেগেছিল। বায়েজিদের 4 সন্তান ঈসা, মুসা, সুলাইমান এবং মুহাম্মদ প্রত্যেকে পৃথক সেনাবাহিনী গড়ে তোলে, যারা ইউরোপ ও এশিয়ার বিভিন্ন ময়দানে নিজেদের বিরুদ্ধে বারবার যুদ্ধে লিপ্ত হয়। অটোমান সাম্রাজ্যের বড় সংকট রাজ পরিবারের মধ্যে প্রকটভাবে ধরা পড়ে। কিভাবে পরবর্তী সুলতান নিয়োগ হবে তার কোনো সুনির্দিষ্ট প্রক্রিয়া তাদের মধ্যে ছিল না। অটোমানেরা বিশ্বাস করত সুলতানদের ছেলেদের মধ্যে যিনি সবচেয়ে যোগ্য তিনি পিতার মৃত্যুর পর কোনো না কোনোভাবে এগিয়ে আসবেন এবং সিংহাসনে অধিকারী হবেন। এতেই নিশ্চিত হবে সবচেয়ে যোগ্য সন্তানই সুলতান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ফলে সাম্রাজ্য ক্রমশ শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু কার্যত হলো ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। কোনো একজন সুলতান মারা গেলেই তার সন্তানেরা নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হতো। 17 শতকে সুলতান প্রথম আহমদ উত্তরাধিকারী নিয়োগ সংক্রান্ত আইন জারি করার পূর্ব পর্যন্ত এই গৃহযুদ্ধের সিলসিলা অব্যাহত থাকে। 1400 শতকে ইয়েমেনি মুসলিমেরা প্রথম কফি আবিষ্কার করে। যখন অটোমান সাম্রাজ্য বিকশিত হয়ে আরব উপদ্বীপের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করে, তখন উত্তরে ইস্তাম্বুলে কফির ব্যবহার শুরু হয়। ইস্তাম্বুল থেকে পরবর্তী সময়ে ইউরোপের সর্বত্র কফির ব্যবহার ছড়িয়ে পড়ে। যাই হোক, 14 শতকের গোড়া অবধি বায়েজিদের 4 সন্তান নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে থাকে, যা তাদের মৃত্যু অবধি টেনে নিয়ে যায়। অবশেষে 1413 সালে সব্বাইকে হারিয়ে মুহাম্মদ বিজয়ী হিসেবে আবির্ভূত হন। তিনি তার পিতার গড়া বিশাল সাম্রাজ্যকে নিজের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। মুহাম্মদ কীভাবে সামরিকভাবে এই শক্তি অর্জন করলেন সেই পর্যালোচনা জরুরি নয়। তার উদ্যোগের মাধ্যমেই অটোমানেরা 11 বছরের গৃহযুদ্ধ পার করে আবারও সাম্রাজ্য পুনর্নির্মাণে মনোযোগী হওয়ার সুযোগ পায়। অটোমানদের পুনরুত্থানের পেছনে মূল কারণ ছিল পুরো 14 শতক জুড়ে অটোমানেরা অনেকগুলো কার্যকর প্রতিষ্ঠান নির্মাণ করতে পেরেছিল। আর ইসলামের চেতনার কাছাকাছি থাকায় গৃহযুদ্ধের পর যখন মুহাম্মদ বিজয়ী হিসেবে ক্ষমতায় আরোহ করেন, তখন অন্যান্য প্রতিদ্বন্দ্বী তুর্কিরাও তার কাছে এসে আনুগত্য স্বীকার করে।
অটোমানেরা আরেক দফা বিপর্যয়ের হাত থেকে উঠে আসায় বলকান এবং আনাতোলিয়ার মুসলিম শক্তিও তাদের ব্যাপারে আস্থাশীল হয়ে ওঠে। তারা সুলতান মুহাম্মদের অধীনে আবারও একত্র হয়ে বাইজেন্টাইন এবং খ্রিস্টান পরাশক্তিদের বিরুদ্ধে শক্তিশালী মুসলিম বাহিনী গঠন করে। অন্যদিকে অর্থনীতিতে অটোমানেরা সমবায় কৌশল চালু করে, যা তুর্কিদের অর্থনৈতিকভাবে নতুন পরিচয় নিশ্চিত করে। গোটা অটোমান সাম্রাজ্য জুড়ে অসংখ্য সমবায় চালু হয়। এগুলোকে বলা হতো আখি। আখি সমবায় সংগঠনের মাধ্যমে সব রকমের উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রমগুলো পরিচালনা হতো। আখিগুলো আত্মাধিক চেতনায় সমৃদ্ধ ছিল, তাই সেখানে যেমন বাণিজ্যের উপর গুরুত্ব দেওয়া হতো, ঠিক ততটাই আল্লাহর সাথে সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ সহ নানা ইস্যুতে আত্মাধিক সাধনা করার উপর তাগিদ প্রদান করা হতো। এই আখির উপর ভিত্তি করে অটোমান অর্থনীতির একটি শক্তিশালী কাঠামো তৈরি হয়। সেই সাথে সামরিক অভিযানও নিয়মিতভাবে পরিচালনা করা হতো, যা সাম্রাজ্যের আকৃতিকে বিস্তৃত করতে থাকে। সুলতান উরখানের আমলে সেনাবাহিনীতে একটি অভিজাত সেনা সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়, যারা সরাসরি সুলতানের তত্ত্বাবধানে কাজ করত। এই সেনাদেরকে বলা হতো জানিসারি। জানিসারি শব্দটি এসেছে তুর্কি শব্দ অ্যানিসারি থেকে, যার অর্থ হলো নতুন সেনা। সুলতান বাইজিদের সময়ে এসে জানিসারির সংখ্যা 1000 পার হয়ে যায়। মূলত খ্রিস্টান অধ্যাসিত বলকান থেকে এই সেনাদের নিয়োগ দেওয়া হতো। বিভিন্ন জাতিগোষ্ঠী থেকে আসা জানিসারি সদস্যরা প্রশিক্ষণের মাধ্যমে একই সুতোয় গেঁথে যেত, একই সাম্রাজ্যের অধীনে কাজ করত। তারা বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্য হয়, তাদের দিয়ে সাম্রাজ্যের অধীনে থাকা বিভিন্ন জাতিগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার কাজও সহজ হতো। অটোমানদের গড়া প্রতিষ্ঠানে এবং প্রশাসনিক কাঠামোতে গ্রিক, সার্বিয়ান, আলবেনিয়ান, বুলগেরিয়ান সহ অনেক জাতিগোষ্ঠীর লোকেরা স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করত এবং ভূমিকা রাখত, যা ইতিপূর্বে গ্রিক, বাইজেন্টাইন বা ক্যাথলিক ল্যাটিনদের শাসনামলে দেখা যায়নি। 1410 সালে মুহাম্মদ গোটা সাম্রাজ্যকে একত্রিত করেন। সুলতান দ্বিতীয় মুরাদের সময় 1221 থেকে 1244 এবং 1246 থেকে 1251 সালে অটোমান সাম্রাজ্যে বাইজেন্টাইনিদের ভূমি অন্তর্ভুক্তিকরণ আগের মতো চলতে থাকে। ফলে একসময় কনস্ট্যান্টিনোপল ছাড়া সবখানেই তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। মুরাদ একবার বাইজেন্টাইনিদের সর্বশেষ একটি ঘাঁটিকে গুড়িয়ে দেওয়ার চেষ্টায় কনস্ট্যান্টিনোপল অবরোধ করেছিলেন, কিন্তু শহরের প্রকাণ্ড দেয়ালের কারণে তিনি সফল হতে পারেননি। ফলে শহরটি জয় করার ভার গিয়ে পড়ে তার সন্তানের উপর, যার নাম দ্বিতীয় মুহাম্মদ। আর তিনি কয়েক শতক ধরে চলা কনস্ট্যান্টিনোপল জয়ের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন। তাই ইসলামের সামরিক নেতাদের ইতিহাসে দ্বিতীয় মুহাম্মদের নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে। অটোমান সাম্রাজ্যের বিজয় কেতন। 1451 সালে মাত্র 19 বছর বয়সে দ্বিতীয় মুহাম্মদ অটোমান সাম্রাজ্যের মসনদে আরোহ করে। ততদিনে সাম্রাজ্য দক্ষিণ পূর্ব ইউরোপ এবং আনাতোলিয়ায় শক্তিশালী কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। অটোমান সাম্রাজ্য তখন নানা জাতিগোষ্ঠীর সংমিশ্রণে উদার ও ক্ষমতাধর শক্তি হিসেবেও প্রমাণিত। আর মুহাম্মদের চেয়েও অধিক কোনো যোগ্য ব্যক্তি তখন ছিল না, যে অটোমানদের প্রতিনিধিত্ব করতে পারে, যার গোটা রাজ্য জুড়ে 6টি ভাষার প্রচলন ছিল। আর সুলতান মুহাম্মদ এই 6টি ভাষাতেই পারদর্শী ছিলেন। তিনি ইসলামের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। যারা ইসলাম নিয়ে গবেষণা করত তাদের নানাভাবে পুরস্কৃত করতেন। অটোমান সাম্রাজ্য ভৌগোলিক ও বাস্তবিকভাবেই ইউরোপ ও এশিয়ার মাঝে সেতু বন্ধন তৈরি করেছিল। আর তাই মুহাম্মদ এই দুই সভ্যতা নিয়েই বুদ্ধিবৃত্তিক তথ্য ও জ্ঞান অর্জন করার চেষ্টা করেছিলেন। তার দরবারে আলেম ও খ্রিস্টান স্থাপত্য শিল্পী উভয়েই সম্মানিত হতো। মুহাম্মদ ছিলেন তার পূর্বসূরি মুসলিম শাসক হারুন আর রশিদ এবং সালাউদ্দিনের দারুণ ভক্ত, কারণ এই দুইজন শাসকও একই সাথে জ্ঞান, নেতৃত্ব ও সামরিক কার্যক্রমে পারদর্শী ছিলেন। তবে মুহাম্মদের দুটো দুর্বলতা ছিল। একটি ছিল তার অনভিজ্ঞতা। তিনি যখন ক্ষমতায় আসেন তখন তার বয়স খুব কম ছিল, তাই তার বাবার আমলে যেই পুরনো সভাসদ ছিলেন তারা ঠিক তার যোগ্য ও সক্ষমতার উপর আস্থা রাখতে পারেননি। বস্তুত মুহাম্মদ এর আগেও একবার সিংহাসনে বসার অভিজ্ঞতা লাভ করেছিল, আর তা ছিল মাত্র 12 বছর বয়সে, যখন তার পিতা স্বেচ্ছায় ছুটি নিয়েছিলেন। কিন্তু মুহাম্মদ সেবার দরবারের সবার সহযোগিতা পাননি, বরং প্রধান উজির নিজেই ষড়যন্ত্র করে মুহাম্মদকে উৎখাত করে আবারও তার পিতাকে ফিরিয়ে নিয়ে আসেন। তাই স্বাভাবিকভাবেই পিতার মৃত্যুর পর দ্বিতীয়বার মুহাম্মদ যখন সিংহাসনে আরোহ করেন, তখন দরবারের সিনিয়র সদস্য এবং সমাজের অনেকের মধ্যে সংশয় ছিল যে মুহাম্মদ আদৌ এই দায়িত্ব পালন করতে পারবেন কিনা। তাই মুহাম্মদ উপলব্ধি করলেন সকলের আস্থাভাজন হতে হলে তাকে একটি অসাধ্য সাধন করতে হবে, আর তা হতে পারে কনস্ট্যান্টিনোপল বিজয়।
কনস্ট্যান্টিনোপলের অবস্থান ছিল অটোমান সাম্রাজ্যের একেবারে মাঝখানে। যদিও একসময়ের দুর্দান্ত প্রতাপশালী কনস্ট্যান্টিনোপল তখন অনেকটাই দুর্বল, তবুও তারা মাঝে মাঝেই অটোমানদের ব্যবসায়ী ও সামরিক অভিযানের পথে বাধা সৃষ্টি করত। তাই বাস্তবতার কারণেই কনস্ট্যান্টিনোপলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। এসব ঘটনাবলীর 800 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন, মুসলিমেরা একদিন কনস্ট্যান্টিনোপল জয় করবে এবং সেই মুসলিম বাহিনীর যিনি নেতা হবেন তিনি হবেন অসাধারণ এক সেনাপতি। দায়িত্ব গ্রহণের পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন করার কাজে নেমে পড়েন সুলতান মুহাম্মদ। তার চিন্তা ভাবনা এমন ছিল যে কনস্ট্যান্টিনোপল জয় করতে পারলে একদিকে যেমন অটোমান সাম্রাজ্য আরও শক্তিশালী হয়ে উঠবে, ঠিক তেমনইভাবে সুলতান হিসেবেও তার অবস্থান সুদৃঢ় হবে। কনস্ট্যান্টিনোপলের শক্তি কমে গেলেও শহরটির প্রতিরক্ষা ব্যবস্থা তখনও এমন ছিল না যা সহজে জয় করা যেত। শহরটি 3 দিক থেকে সাগর দিয়ে ঘেরা, আর একদিকে স্থলভাগ, যে অংশে আবার প্রকাণ্ড থিওডোসিয়ান দেয়াল দাঁড়িয়ে আছে। এই দেয়াল 4th শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল। দুর্ভেদ্য এই দেয়ালটি 2টো পৃথক সারির দেয়াল দিয়ে নির্মিত, যার প্রতিটি অংশ উচ্চতায় 12 মিটার এবং প্রস্থে ছিল 6 মিটার। বিগত 1000 বছর অসংখ্য সেনাবাহিনী এই দেয়াল ব্যাধ করে কনস্ট্যান্টিনোপল জয় করতে চেয়েছে। এমনকি 7ম শতকে উমাইয়া আমলে মুসলিম সেনারাও এই শহরের প্রান্তরে পৌঁছিয়ে গিয়েছিল, কিন্তু জয় করতে পারেনি। মুহাম্মদের আগে অটোমান সম্রাট সুলতান প্রথম বায়েজিদ এবং দ্বিতীয় মুরাদও চেষ্টা করেছিলেন, কিন্তু তারাও পারেননি। মুহাম্মদ জানতেন যে তাকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কনস্ট্যান্টিনোপল জয় করতে হয়, তাহলে তার নতুন কৌশল অবলম্বন করতে হবে, পাশাপাশি দক্ষ সেনাবাহিনীও প্রস্তুত করতে হবে। এই প্রেক্ষিতে কনস্ট্যান্টিনোপল শহরের কয়েক কিলোমিটার উত্তরে বসফোরাস প্রণালীর উপর মুহাম্মদ একটি দুর্গ নির্মাণ করেন। এর আগে তার প্রপিতামহ প্রথম বায়েজিদও এরকম একটি স্থাপনা নির্মাণ করেছিলেন। দুর্গ দুটিকে কাজে লাগিয়ে অটোমানেরা প্রথমে নৌপথের নিয়ন্ত্রণ নেয় এবং এর মাধ্যমে সাগর পথে বাইজেন্টাইনদের সহায়তা পাওয়ার পথ রুদ্ধ করে ফেলেন। কনস্ট্যান্টিনোপল শহরের এই ভয়ঙ্কর দেয়ালকে গুড়িয়ে দেওয়ার জন্য মুহাম্মদ হাঙ্গেরির এক প্রকৌশলীর সাহায্য নেন। তার সহায়তায় তৎকালীন সময়ের সবচেয়ে বিশাল কামান নির্মাণ করেন। অটোমানদের অবশ্য আগে থেকেই গান পাউডার সম্পর্কে জ্ঞান ছিল, কারণ কয়েক বছর আগেই তারা চীনের সাথে যুদ্ধে গান পাউডার ব্যবহার করেছিল। তবে এরপরে অন্য সামরিক অভিযানে তারা গান পাউডারকে সেই মাত্রায় আর ব্যবহার করেনি। মুহাম্মদের কামানটি লম্বায় ছিল 8 মিটার এবং এটা প্রায় 1.5 কিলোমিটার দূরত্বে 250 কেজি ওজনের আগুনের গোলা নিক্ষেপ করতে পারত। দুর্ভেদ্য সেই দেয়ালটি ভাঙতে এত বড় ও শক্তিশালী কামানের কোনো বিকল্প ছিল না। এর পাশাপাশি ইউরোপ ও এশিয়া থেকে তার সেনাবাহিনীতে লোক নিয়োগ করে 1 লাখ সৈন্যের বিশাল বাহিনী তৈরি করেন। বলকান থেকে অনেক খ্রিস্টানকেও বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। মুহাম্মদ আসলে বিরাট ঝুঁকি নিয়েছিলেন। কোনো কারণে এত বিশাল প্রস্তুতি নেওয়ার পরেও কনস্ট্যান্টিনোপল জয় করতে না পারলে পরিণতিতে হয়তো অটোমান সাম্রাজ্যই ধ্বংস হয়ে পড়ত। অন্যদিকে কনস্ট্যান্টিনোপলের ভেতরের শাসক গোষ্ঠীর মধ্যে বিভাজন বেড়ে গিয়েছিল, যা তরুণ অটোমান সুলতানের জন্য ছিল আশীর্বাদ। তৎকালীন বাইজেন্টাইন সম্রাট একাদশ কনস্ট্যান্টাইন বিশ্বাস করতেন যে কনস্ট্যান্টিনোপল শহরকে যদি কোনো শক্তি অবরোধ করে, তাহলে তা থেকে বাঁচতে তাদের ক্যাথলিক চার্চের সহযোগিতা নিতে হবে। যদিও কনস্ট্যান্টিনোপলের অনেকেই 13 শতকে খ্রিস্টান ক্রুসেডারদের ধ্বংসযজ্ঞ নিয়ে বিরক্ত ছিল। সেই সাথে শহরের গোঁড়া খ্রিস্টানরাও পশ্চিম থেকে সাহায্য নেওয়ার বিরোধী ছিল। এই বিভাজনগুলোর কারণে শহরটির পতন ত্বরান্বিত হয়েছিল। ইতালি থেকে একটি বাহিনী কনস্ট্যান্টিনোপলকে রক্ষা করার জন্য রওনা হয়েছিল, কিন্তু তাতেও শহরটি শেষ রক্ষা হয়নি। যদিও মুহাম্মদ কনস্ট্যান্টিনোপল জয় করেছিলেন, কিন্তু তিনি শহরের বাসিন্দাদের উপর ইসলামকে চাপিয়ে দেননি, জোরাজুরির কোনো চেষ্টাও করেননি। ফলে শহরের অধিবাসীরা কনস্ট্যান্টিনোপল বিজয় অভিযানের পরেও নিজ ধর্ম পালনের সুযোগ পেয়ে থাকেন। 1453 সালের এপ্রিলে মুহাম্মদের সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপল শহরে সেই দুর্বোধ্য দেয়ালের কাছে পৌঁছে যায়। শহরের কয়েক হাজার সেনা দুর্গ থেকে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে, কিন্তু বারবার কামান দাগানো, নানাভাবে শহরের দেয়াল টপকানোর চেষ্টা এবং শহরের 2 কিলোমিটার দূর থেকে কামানের গোলা নিক্ষেপের ক্ষমতা থাকায় অটোমানেরা একসময় সফল হয়। 1453 সালের 29 মে মুসলিমেরা চূড়ান্তভাবে কনস্ট্যান্টিনোপল জয় করতে সক্ষম হয়। মুহাম্মদের নামের সাথে ফাতিহ বা বিজয়ী উপাধি যুক্ত করা হয় এবং মুহাম্মদ কনস্ট্যান্টিনোপলকেই তার সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করেন। ফলে মুহাম্মদের কোনো দুর্বলতা আর তেমনভাবে সামনে আসেনি। সেই সাথে গোটা মুসলিম বিশ্বেই মুহাম্মদের সুনাম ও সাহসিকতার কথা ছড়িয়ে পড়ে।
কারণ মুহাম্মদ হচ্ছেন সেই বিরচিত সমরনায়ক যিনি 800 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করে যাওয়া ভবিষ্যৎবাণীকে বাস্তবে পরিণত করেছিলেন। সেই মুহূর্তে অটোমানদের অবস্থান সন্দেহাতীতভাবে মুসলিম বিশ্বের একেবারে শীর্ষে চলে আসে। এই ঘটনার 195 বছর আগে যখন বাগদাদের পতন হয়, তখন মুসলিমরা ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায় পৌঁছিয়েছিল। কনস্টান্টিনোপল জয়ের মাধ্যমে মুসলিমেরা যেন আবার ইতিহাসের নতুন মহেন্দ্রক্ষণে প্রবেশ করল। অটোমানদের কনস্টান্টিনোপল বিজয়কে পুরনো কোনো শত্রুর বিরুদ্ধে নিছক একটি সামরিক বিজয় হিসেবে বিবেচনা করার সুযোগ নেই, কারণ এর মাধ্যমে প্রকৃতপক্ষেই শক্তিশালী ও ক্ষমতাধর সাম্রাজ্য হিসেবে মুসলিমদের পুনরুত্থান ঘটে। খোলাফায়ে রাশেদা এবং উমাইয়া খিলাফতের পর আবারও মুসলিমরা একটি নতুন গুরুত্বপূর্ণ স্থান জয় করতে সক্ষম হলো। এর আগে ইসলামের অগ্রযাত্রার প্রাথমিক সময়ে মুসলিমেরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর যেমন দামেস্ক, সিটেসিফন, টলেডো ইত্যাদি জয় করেছিল এবং ইসলাম ও স্থানীয় সংস্কৃতির সমন্বয়ে শক্তিশালী রাষ্ট্র কাঠামো নির্মাণ করেছিল। কনস্টান্টিনোপলে, যাকে পরবর্তীতে ইস্তাম্বুল নামকরণ করা হয়, সেখানে অটোমানেরা যেন সেই পুরনো দিনগুলোকে ফিরিয়ে নিয়ে এসেছিল। অটোমানদের নতুন রাজধানীতে বাইজেন্টাইন, রোমান এবং গ্রিক সংস্কৃতি যেন ইসলামের আবহে নতুনভাবে এবং নতুন রূপে বিকশিত হয়। আজ পর্যন্ত কনস্টান্টিনোপলের আকাশে সে সাংস্কৃতিক মিশ্রণের গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে টিকে আছে হাজিয়া সোফিয়া চার্চ, যা 5ম শতকে বাইজেন্টাইন সম্রাট জাস্টিয়ান নির্মাণ করেছিলেন। এই চার্চটি শতাব্দীর পর শতাব্দী বাইজেন্টাইন সাম্রাজ্যের খ্রিস্টানদের আধিপত্যের নিদর্শন হিসেবে টিকে ছিল। মুসলিমদের কনস্টান্টিনোপল বিজয়ের পর এটাকে মসজিদে রূপান্তরিত করা হলেও এটাকে শহরের প্রাণকেন্দ্র হিসেবে রেখে দেওয়া হয়। এর পাশাপাশি এই স্থাপনার উপরে থাকা ডোমটিকেও বহাল রাখা হয়, যা অটোমান স্থপতিদের জন্য উৎসাহের নিদর্শন বহন করত। পরবর্তীতে অটোমান সুলতান দ্বিতীয় মোহাম্মদ, সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট এবং প্রথম আহমদ কনস্টান্টিনোপলে বিশাল বিশাল মসজিদ নির্মাণ করেন। মসজিদগুলোর গম্বুজের ধারণা সেখান থেকে নেওয়া হয় এবং তার সাথে সাদৃশ্য রেখে বানানোর চেষ্টা করা হয়। মসজিদগুলোতে অসংখ্য মিনার নির্মাণ করা হয় এবং এর ভেতরে ইসলামী ক্যালিওগ্রাফি দিয়ে সুন্দর সুন্দর নকশা করা হয়। ইসলামের পুরনো ইতিহাসের মতো কনস্টান্টিনোপল বিজয়ের মাধ্যমে শুধু একটি সভ্যতাকে পাল্টিয়ে আরেকটি সভ্যতা স্থাপন করা হয়নি, বরং নতুন ও পুরনো সভ্যতার উপর ভিত্তি করে নতুন এক সমৃদ্ধ সভ্যতা গড়ে তোলা হয়। অটোমানদের সোনালী যুগ। অটোমান সুলতানেরা সামরিকভাবে সাম্রাজ্যকে সফলতার সাথে এগিয়ে নিতে থাকেন। বেশ অল্প সময়ের মধ্যেই সার্বিয়া, বসনিয়া, মালদোভা এবং আলবেনিয়াতে অটোমান সাম্রাজ্যের পতাকা উঠতে দেখা যায়। সুলতান মুহাম্মদের জীবনের শেষ দিনগুলোতে রোম জয় করার অভিপ্রায়ে ইতালিতে অভিযান চালানো হয়, যদিও মাঝপথেই 1481 সালে খবর আসে যে সুলতান ইন্তেকাল করেছেন, ফলে সেই অভিযানটি আর সম্পূর্ণ করা যায়নি। তার পরবর্তী উত্তরসূরি সুলতান দ্বিতীয় বায়েজিদ এবং প্রথম সেলিমের শাসনামলেও অটোমান সাম্রাজ্যের সামরিক ও অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত থাকে। সুলতান প্রথম সেলিম ক্ষমতায় ছিলেন 1512 থেকে 1520 সাল পর্যন্ত, অর্থাৎ মাত্র 8 বছর। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই অটোমানেরা পারস্যের শক্তিশালী সাফাভি রাজতন্ত্রকে পরাজিত করে এবং মিশরে গোটা মামলুক সাম্রাজ্যকে অটোমান শাসনের আওতায় নিয়ে আসে। ফলে মুসলিমদের একেবারে চিরচেনা সবগুলো অঞ্চল, বিশেষত সিরিয়া, মিশর, জেরুজালেম সবই অটোমানদের পতাকা তলে চলে আসে। আর তখন থেকেই অটোমান সাম্রাজ্য ধর্মকেন্দ্রিক কার্যক্রমে আরও ব্যাপকভাবে সম্পৃক্ত হয়। মক্কা, মদিনা এবং জেরুজালেম এই 3 পবিত্র শহরের জিম্মাদারি দায় চলে আসে অটোমান সুলতানদের উপর। পাশাপাশি মিশরের কায়রোতে মামলুকদের ছদ্মাবরণে আব্বাসীয় খিলাফতের যে ছিটেফাটা তখনও ছিল, অটোমানেরা তাও অধিগ্রহণ করে নেয়। সুলতান প্রথম সেলিম ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন। যদিও ঘোষণার প্রেক্ষাপট ও বাস্তবতা ছিল ভিন্ন, তারপরেও তারা খিলাফতের দাবি করায় জনগণ আস্থা রেখেছিল যে এখন থেকে ইসলামকে রক্ষা করার দায়বদ্ধতা অটোমানদের উপরেই আসবে। অটোমানেরাও সেই বাস্তবতাকে ভালোভাবে উপলব্ধি করেছিল। সেই কারণে ইউরোপের কোনো খ্রিস্টান শক্তি বা উত্তর আফ্রিকায় কিংবা ইন্দোনেশিয়া পর্যন্ত যেখানেই মুসলিমেরা কোনো পরাশক্তির হাতে নির্যাতিত হয়েছে, সেখানেই অটোমানেরা ছুটে গিয়েছে এবং মুসলিমদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অটোমান সাম্রাজ্যে অমুসলিমেরাও নাগরিক অধিকার নিয়ে শান্তিতে বসবাস করেছে। তারা সেখানে কোনো ধরনের নিপীড়নের শিকার হয়নি, বরঞ্চ ইসলামী শরিয়াতের বিধানের আলোকে অমুসলিমদেরও নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। অটোমানেরা অতীতের তুলনায় আরও বেশি অগ্রসর হয়ে অমুসলিমদের বাড়তি কিছু সুবিধা দিয়েছিল। তারা তাদের সাম্রাজ্যের আওতাধীন ইহুদি ও খ্রিস্টানদের স্বায়ত্তশাসিত সম্প্রদায় গড়ে তোলার সুযোগ দিয়েছিল। এই স্বায়ত্তশাসিত জনপদগুলোকে বলা হতো মিল্লেত, যেখানে অমুসলিমেরা
নিজ সম্প্রদায়ের কোনো একজন ব্যক্তিকে নেতা হিসেবে নির্বাচন করতে পারতেন, যিনি আবার অটোমান সরকারের কাঠামোর আওতায় নিজ জনপদের প্রতিনিধিত্ব করবেন। এই নেতারাই স্ব সম্প্রদায় এবং অটোমান সুলতানদের মাঝে সমন্বয় করতেন। সে সময়ে অটোমান সাম্রাজ্যের বসবাসরত খ্রিস্টান চার্চগুলোকে প্রতিনিধিত্ব করার জন্য অনেকগুলো মিল্লেত গঠন করা হয়েছিল, কারণ তারা মনে করত যে সাম্রাজ্যে অমুসলিমদের সংখ্যা বেশি সেখানে তাদের মতামতকে যথাসম্ভব গুরুত্ব দেওয়া উচিত। তৎকালীন অনেক ইউরোপীয় দেশের মতো অটোমান সাম্রাজ্যের মধ্যেও নৃতাত্ত্বিক ও ধর্মীয় সংহতি অটোমান সাম্রাজ্যের স্থিতিশীলতার জন্য অপরিহার্য ছিল। বিষয়টা তেমনও নয়, বরঞ্চ অটোমান সাম্রাজ্যের অধীনে থাকা বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর অবস্থান করছিল, যারা প্রত্যেকেই একে অপরকে নিজেদের স্বার্থে সহযোগিতা করত। কিন্তু সেই সহযোগিতার মধ্যে দিয়ে প্রকারান্তরে গোটা অটোমান সাম্রাজ্যই শক্তিশালী হয়ে উঠছিল। অটোমানদের সবচেয়ে সোনালী যুগ ছিল সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্টের 46 বছরের শাসন। তিনি 1520 থেকে 1566 পর্যন্ত অটোমান সুলতান হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়ে অটোমান সাম্রাজ্য সবচেয়ে বড় আকৃতিতে পৌঁছিয়ে যায়। বলকান উপদ্বীপ, আরবীয় উপসাগর এবং উত্তর আফ্রিকা, ককেসাস পার্বত্য অঞ্চল এবং পারস্যের পুরোটাই তখন ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে। সুলতান সুলাইমান নিজেই রোডস ও বেলগ্রেডস অভিযানের নেতৃত্ব দেন এবং জয় করেন, যা ইতিপূর্বে আর কোনো অটোমান সুলতান করতে পারেননি। কিন্তু 1526 সালে ভিয়েনা অবরোধ করতে গিয়ে তিনি ব্যর্থ হন। এই ভিয়েনাই পরবর্তী 16 এবং 17 শতাব্দীতে খ্রিস্টান ও মুসলিম ইউরোপের মধ্যে সীমানা হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল। অটোম্যানদের অর্থনীতি আগে থেকেই শক্তিশালী ছিল, তবে সাম্রাজ্য বিকশিত ও প্রসারিত হয় সাম্রাজ্যের অধীনেই নতুন নতুন বাণিজ্যিক রুট চালু হয়, ফলে অর্থনীতি আরও বেশি শক্তিশালী হয়। আর বিপুল পরিমাণ অর্থ সম্পদের উপর ভর করে অটোমান সাম্রাজ্য সাংস্কৃতিকভাবেও অনেক অগ্রসর হয়। সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে শক্তিশালী কোনো প্রতিপক্ষ না থাকায় সুলতান সুলাইমান অটোমান সাম্রাজ্যের আইন ব্যবস্থায় ব্যাপক সংস্কার করার সুযোগ পান। সাম্রাজ্যের প্রধান মুফতি এবং প্রধান আইন কর্মকর্তা আবু সুদ এফেন্দির সহায়তায় তিনি সাম্রাজ্যের গোটা আইন বইটি নতুন করে রচনা করেন। এর আগে যতগুলি মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল তার সবগুলোতে আইনি কাঠামোর ভিত্তি ছিল ইসলামী শরিয়াত তথা কোরআন ও হাদিস ভিত্তিক আইন, কিন্তু অটোমানদের আইনগুলো ছিল কিছুটা ধর্মনিরপেক্ষ ঘটনার। তাই সুলতান সুলাইমান সেই ধর্মনিরপেক্ষ আইনগুলোকে নতুন করে পর্যালোচনা করেন, যাতে কার্যত সেখানে শরিয়ত বিরোধী কোনো উপাদান না থাকে। মেয়াদ উত্তীর্ণ বা সাংঘর্ষিক আইনগুলোকে বাদ দেওয়া হয়, ফলে কার্যকর এবং সোজাসাপটা আইনগুলোই বিদ্যমান থাকে, যার উপর ভর করে পরবর্তী কয়েক শতাব্দী স্থিতিশীলতা বজায় ছিল। এই কারণে সুলতান সুলাইমানকে স্থানীয়ভাবে সে সময় কানুনি বা আইন প্রণেতা হিসেবেও সম্বোধন করা হতো। প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে সুলতান সুলাইমানের সময় কৃষকদের উপর করের বোঝা হ্রাস করা হয়, ফলে ইউরোপ থেকে দলে দলে খ্রিস্টান ধর্মাবলম্বী কৃষকেরা অটোমান সাম্রাজ্যে এসে সমবেত হয় এবং সাম্রাজ্যের কৃষি বিপ্লবে সামিল হন। 1566 সালে সুলতান সুলাইমানের ইন্তিকালের পর শাসনভার আসে দ্বিতীয় সেলিমের হাতে। প্রথম সেলিমের নাম অনুসারে সুলতান সুলাইমান এই সন্তানের নাম রাখলেও কার্যত দ্বিতীয় সেলিম সামরিক নেতা হিসেবেও খুব একটা দক্ষ ছিলেন না। অপরিণামদর্শী কিছু সভাসদের প্ররোচনায় 1571 সালে তিনি সাইপ্রাস আক্রমণ করেন। তার পরিণতিতে খ্রিস্টান শক্তিগুলো অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়িয়ে যায়। সেই বছরেই লেপেন্টোতে দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয়, যেখানে খ্রিস্টান ইউরোপ তুর্কিদের বিরুদ্ধে বহুল কাঙ্ক্ষিত জয় লাভ করে, ফলে ভূমধ্যসাগরে অটোমানদের আধিপত্য স্থায়ীভাবে ক্ষুণ্ণ হয়। কিন্তু এই একটি পরাজয়ই অটোমান সাম্রাজ্য ধুলোর কণার মতো উড়ে যায়নি। সেলিমের জীবন অবসানের পরেও প্রায় এক শতাব্দী অটোমানরাই ছিল ইউরোপের সবচেয়ে শক্তিশালী সামরিক পক্ষ। তবে 1600 শতকের পর অটোমানদের বিজয় অভিযান থেমে যায়। এরই মধ্যে আবার প্রযুক্তিগত এবং সামাজিকভাবে ইউরোপিয়ানরা মুসলিমদের সাথে পাল্লা দেওয়ার মতো অবস্থানে চলে আসে। ক্ষমতার যে ভারসাম্য ছিল তা ক্রমেই নষ্ট হয়ে যাচ্ছিল। খ্রিস্টান ইউরোপীয়রা ইউরোপের চালকের আসনে পরিপূর্ণভাবে বসতে আরও কয়েক শতক সময় নিয়েছিল, কিন্তু কার্যত 16 শতকের শেষ দিক থেকেই অটোমানদের পতন ঘণ্টা খুব ধীরে ধীরে হলেও বাজতে শুরু করে। সাফাবি 15 শতকে অটোমানদের বিস্ময়কর উত্থানের পর প্রাচ্যের তুর্কিদের বিপরীতে আরেকটি সাম্রাজ্যের গোড়াপত্তন হয়। সাফাবি সাম্রাজ্যের শুরুর ইতিহাস অনেকটা অটোমানদের মতোই, কিন্তু এই দুই সাম্রাজ্যের ধর্মীয় দৃষ্টিভঙ্গি ছিল মোটামুটি আলাদা। 1600 শতক থেকে 1800 শতক পর্যন্ত অটোমান ও সাফাভিদের মাঝে চলা যুদ্ধ ও সংঘাত পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের কাঠামোকে বিবর্তিত করে দেয়। গোটা মধ্যপ্রাচ্যের ধর্মীয় চেতনাও নির্ধারণ করে দেয়, যা আজও দৃশ্যমান। একাদশ শতকের শুরুতে পারস্যের কৃষিকাজে যেই পানির পাম্প ব্যবহার করা হতো
তার উৎস ছিল উইন্ডমিল বা বায়ুচালিত শক্তি উৎপাদন যন্ত্র। 13 শতকে তৈমুরলংয়ের সাম্রাজ্যের পতনের পর পারস্য একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে যায়। কোনো একক শক্তির পক্ষে গোটা অঞ্চলকে নিয়ন্ত্রণ করা আর সম্ভব হচ্ছিল না। এমন অনেক নীতি এবং দৃষ্টিভঙ্গির আবির্ভাব ঘটে যেগুলো পরস্পরের সাথে সাংঘর্ষিক। একক কোনো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ না থাকায় নানান ভিন্নমত হতো, এমনকি অপ্রচলিত ধারাগুলো বিকশিত হয়। যদিও 6ষ্ঠ শতক থেকে শুরু করে সেই পর্যন্ত পারস্যের সুন্নি মতাবলম্বীরাই সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু দেশটির উত্তর দিকে 14 শতকের পর শিয়াদের ব্যাপক প্রচারণা ও প্রসার শুরু হয়, যার পেছনে মূল নিয়ামক হিসেবে কাজ করে তুর্কি সুফিবাদী একটি ধারা, যার নাম ছিল সাফাবি। এই মতধারার জন্ম নেয় 12 শতকে মঙ্গলদের বর্বরতম আগ্রাসনের পর। তবে কালক্রমে এটা সুফিবাদী চিন্তাধারায় প্রভাবিত হয়। এক পর্যায়ে এই মতাবলম্বীরা শিয়াদের 12 ইমামের তত্ত্বকে গ্রহণ করে। এর আগেও শিয়া প্রভাবিত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, তবে তারা কি ওই 12 ইমামের দর্শনের অনুসারী ছিল না। আর 12 ইমামের অনুসারীদের চিন্তার শক্তিটা তুলনামূলকভাবে কট্টর, যারা বিশ্বাস করে দ্বাদশ ইমাম এখনও লুকিয়ে আছেন এবং তিনি একেবারে কিয়ামতের আগ দিকে মানবতাকে মুক্ত করার জন্য বেরিয়ে আসবেন। এই কারণে 12 ইমামের অনুসারীদের বেশিরভাগই মনে করে দ্বাদশ ইমাম এসে পৌঁছানো পর্যন্ত রাজনৈতিক কার্যক্রমগুলো স্থগিত রাখাই বাঞ্ছনীয়। সাহাবীরা ঠিক এই চেতনা থেকেই বিকশিত হয়। তারা আরও বিশ্বাস করে তাদের নেতারা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধর এবং তাদের সাথে দ্বাদশ ইমামের কোনো গোপন যোগাযোগ রয়েছে। আর সে বিশ্বাসটাই শিয়াদের নতুন এই রাজনৈতিক গ্রুপের নেতৃত্বের উত্তরাধিকারী নির্বাচনের মানদণ্ড তৈরি করে দেয়। ধর্মীয় ও রাজনৈতিক চিন্তাধারার এমন একটি মিশ্রণ হওয়ায় সাফাবিরা 14 শতকের শেষ দিকে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান এবং তার বংশধরদের মতোই সাফাবিরাও প্রথম দিকে খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলে, বিশেষত ককেশাস ও আজারবাইজানের উত্তর দিকের বেশ কিছু এলাকায় সামরিক অভিযান পরিচালনা করে। 1400 শতকের শেষ দিকে সাফাবিরা আরও শক্তিশালী হয়, কারণ পারস্যের মুসলিমেরা তখন স্থানীয় সুন্নি মতধারায় শাসকদের মাধ্যমে নানানভাবে নিপীড়িত হচ্ছিল। তাই তারা পরিবর্তনের আশায় সাফাবিদের প্রতি ব্যাপকভাবে আকৃষ্ট হয়। 1488 সালে সাফাবিদের নেতাকে হত্যা করার পর এই চিন্তাধারার নিয়ন্ত্রণ চলে যায় 2 বছরের এক শিশু ইসমাইলের হাতে। পুরো শৈশব জুড়েই ইসমাইল নিজেকে রক্ষা করার জন্য পালিয়ে বেড়ায়। কিজিলবাস নামক একটি তুর্কি যোদ্ধাগোত্র তাকে নিরাপত্তা দিয়েছিল এবং লুকিয়ে রেখেছিল। যখন ইসমাইল বয়সের দিক থেকে একটু পরিণত হয়, তার সামরিক সামর্থ্য তখন থেকেই বেশ ভালোভাবে প্রমাণিত হয়। তার নেতৃত্বে কিজিলবাসরা আজারবাইজানের তুর্কি রাজপুত্রের বিরুদ্ধে যুদ্ধে নামে এবং জয় লাভ করে। পরবর্তী সময়ে 1501 সালে ইসমাইলের বাহিনী তাবরিজ শহরের নিয়ন্ত্রণ নেয়, যা তার সাম্রাজ্যের রাজধানী হিসেবে স্বীকৃতি পায়। পরের কয়েক বছরে এই বাহিনী আরও বেশ কয়েকটি বিজয় অর্জন করে। 1510 সালের মধ্যে পারস্যের বড় অংশই এই সাফাবিদের কবজায় চলে আসে। ইসমাইল যে শুধু তার সামরিক যোগ্যতা বা পারস্য শাসকদের মধ্যেকার মতবিরোধকে কাজে লাগিয়ে তার সাহাবী সাম্রাজ্যের বিস্তৃতি ঘটিয়েছিল তা নয়, বরং ইসমাইল পারস্যবাসীর অন্তর্নিহিত পারস্য জাতীয়তাবাদকে সামনে নিয়ে এসেছিল, যা দীর্ঘদিন পারস্য সমাজে লোকচক্ষুর অন্তরালে চাপা পড়েছিল। 6ষ্ঠ শতকে যখন মুসলিমেরা পারস্য জয় করে, এরপর থেকে কখনোই পারস্যের মাটির সন্তানেরা পারস্যকে পরিচালনা করতে পারেনি। ইসলামের আবির্ভাবের পর প্রথমে আরব, তারপর মঙ্গল এবং তার উপর তুর্কিরা পারস্যকে শাসন করেছিল। এরপরেও পারস্যের জনগণের মধ্যে ইসলাম পূর্ব পার্শ্বিক জামানার অনেক সাংস্কৃতিক ও রাজনৈতিক উপাদান প্রচলিত ছিল। ইসমাইল জনগণের মানসিকতার সাথে সঙ্গতি রেখে আবার পারস্যের সক্রিয় পরিচয় সত্তাকে সামনে নিয়ে আসে। তিনি নিজেকে শাহ হিসেবে ঘোষণা করেন। উল্লেখ্য, ইসলাম পূর্ব পারস্যের রাজা বা শাসককে শাহ বলেই অভিহিত করা হতো। তার এই উপাধি পারস্যের জনগণকে যেন হাজার বছরের নিজস্ব ইতিহাসের কথাই স্মরণ করিয়ে দিয়েছিল। ফার্সি ভাষাকে সরকার ও জনগণের মূল ভাষা হিসেবে তিনি স্বীকৃতি দেন। সাম্রাজ্যের ভিত আরও শক্ত করার উদ্দেশ্যে ইসমাইল পারস্য জাতীয়তাবাদের সাথে 12 ইমামের তত্ত্বের মিশ্রণ ঘটান। তার শিয়া দর্শনকেই সাম্রাজ্যের মূল ধর্মীয় দর্শন হিসেবে ঘোষণা করা হয় এবং জনগণকেও অনেকটা জোর করে এই মতাদর্শে দীক্ষিত করা হয়। সুন্নি ইসলামকে বাতিল ও পরিত্যাজ্য বলে ঘোষণা করা হয়, আর জনগণের সামনে 3টা বিকল্প দেওয়া হয়। তাদের হয় শিয়াদের 12 ইমামের বিশ্বাস আনতে হবে, নইলে পালিয়ে যেতে হবে, নয়তোবা সুন্নি দর্শন পালন করা অবস্থায় যদি কেউ ধরা পড়ে তাহলে তাদের হত্যা করা হবে। ইরাক, লেবানন সহ মুসলিম বিশ্বের নানা প্রান্ত থেকে শিয়া চিন্তক ও পণ্ডিতদের নিয়ে আসা হয়। তাদের সাফাবি সাম্রাজ্যে নিয়ে আসার উদ্দেশ্য ছিল যে তারা জনগণকে নতুন ধর্মদর্শনের ব্যাপারে শিক্ষা দেবে এবং সুন্নি ধারার বুদ্ধিবৃত্তিক চর্চাকে সমূলে উৎপাটন করবে।
ফলে যে এলাকায় একসময় ইমাম আবু হানিফা রহিমহুল্লাহ, ইবনে সিনা এবং ইমাম বুখারী রহিমহুল্লার মতো প্রথিতযশা সুন্নি আলেমেরা জন্ম নিয়েছিল, কালক্রমে সেই এলাকা শিয়া আন্দোলনের অন্যতম সূতিকাগার পরিণত হয়। কিন্তু শুধু সাম্রাজ্যের লোকেদের শিয়া দর্শনে দীক্ষিত করে ইসমাইল সন্তুষ্ট ছিলেন না। তিনি সাম্রাজ্যের বাইরের মানুষকেও এই ধারায় নিয়ে আসতে ব্যাকুল ছিলেন। সেই উদ্দেশ্যে তিনি শিয়া প্রচারকদের আনাতোলিয়ায় পাঠান, যাতে সেখানকার মুসলিমদের শিয়া চিন্তাধারায় সম্পৃক্ত করা যায় এবং পরবর্তী সময়ে সুন্নি অটোমান শাসকদের বিরুদ্ধে তাদের নামিয়ে দেওয়া যায়। ইসমাইলের দুর্ভাগ্যই বলতে হবে, তিনি যখন অটোমান সাম্রাজ্যে তার শিয়া প্রচারকদের পাঠালেন, তখন সেখানে ক্ষমতায় ছিলেন সুলতান প্রথম সেলিম। যখন তিনি জানতে পারলেন তার সাম্রাজ্যে কিছু বহিরাগত ব্যক্তি বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করতে শুরু করেছে, তিনি তা মেনে নেননি। প্রতিশোধের অংশ হিসেবে 1514 সালে সেলিম সাফাবি সাম্রাজ্যের ইসমাইল ও তার বাহিনীকে গুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সেনা অভিযান চালান। সাফাবি সাম্রাজ্যের রাজধানী তাবরিজের নিকটবর্তী দুই পক্ষ যুদ্ধে মুখোমুখি হয়। অটোমানেরা কামান ও বন্দুকসহ নানান প্রযুক্তি ব্যবহার করেন এবং যুদ্ধে জয়লাভ করেন। ইসমাইল পালিয়ে যায়। ইতিহাস থেকে জানা যায়, এরপর যতদিন ইসমাইল জীবিত ছিলেন, তিনি প্রচণ্ড হতাশায় নিমজ্জিত ছিলেন। সারাদিন মদ্যপান করে নেশা করতেন। সুন্নিদের কাছে পরাজয় তিনি কোনোদিনই মেনে নিতে পারেননি। তবে সাফাবি ভূখণ্ডটি টিকে থাকে। সাফাবিদের বাস্তবতা একেবারেই ভিন্ন হওয়ায় সুলতান সেলিম এই ভূখণ্ডকে অটোমানদের আওতায় নিতে পারেননি, বরং তিনি সাফাবি ও অটোমান এলাকার মাঝখানে শক্তিশালী সীমানা প্রাচীর নির্মাণ করে দেন। এই সীমানা আজও পর্যন্ত আছে। বর্তমানেও সুন্নি তুরস্ক আর শিয়া রাষ্ট্র ইরানকে এই সীমানা প্রাচীরই বিচ্ছিন্ন করে রেখেছে। ইসমাইলের তৈরি করা সাফাবি সাম্রাজ্যের স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয় 1587 থেকে 1629 সাল পর্যন্ত সময়কে, যখন সাফাবি সাম্রাজ্য শাসন করছিলেন ইসমাইলের নাতি শাহ প্রথম আব্বাস। ততদিনে অটোমানদের সাথে সাফাবিদের প্রাচীরটিও শক্ত কংক্রিটে নির্মাণ করা হয়েছে। ফলে অটোমান আর সাফাবিদের মধ্যে সামরিক সংঘাতের মাত্রা কমে আসে। বহিঃশত্রুর আক্রমণের সম্ভাবনা কমে যাওয়ায় সাফাবিরা এবার পারস্যের মৃতপ্রায় সংস্কৃতিকে পুনরায় জাগিয়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করে। সুন্নি আলেমেরা মানুষের ছবি এঁকে চিত্রকলাকে অনুমোদন না করলেও সাফাবিদের পারস্য সাম্রাজ্যে তার ব্যাপক প্রচলন ছিল। পারস্য চিত্রকর ও স্থাপত্য শিল্পীরা বিভিন্ন জিনিসের ছোট ছোট সংস্করণ বের করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল, যা শুধু সাফাবি এলাকা নয়, বরং আশেপাশের অনেক মুসলিম দেশেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। তবে সাফাবিদের কাজগুলোর সাথে ইউরোপীয় চিত্রকরদের কাজে বেশ ফারাক ছিল। ইউরোপীয় চিত্রকরেরা সাধারণত বস্তুবাদী বিভিন্ন বিষয়ের ছবি আঁকত। অন্যদিকে পার্সিকেরা বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক বিষয়ে চিত্র দিয়ে ছোট ছোট পাণ্ডুলিপি তৈরি করত, যেগুলোর সাথে আবার নানান ধরনের গল্প জুড়ে দেওয়া হতো। ছোট সাইজের পরিমার্জিত শিল্প বিকশিত হওয়ার পাশাপাশি সাফাবিদের গল্প বলার সংস্কৃতিও এ সময় সর্বত্র ছড়িয়ে পড়ে। নবম শতাব্দীতে প্রকাশিত হওয়া বিশ্বখ্যাত কাব্যনামা শাহনামা নতুন করে প্রাণ ফিরে পায়। সাফাবিরা সে সময় কতটা শক্তিশালী ছিল এবং তাদের সংস্কৃতি কতটা সমৃদ্ধ ছিল, তার প্রমাণ পাওয়া যায় সেই আমলে নির্মিত স্থাপনা এবং নগর পরিকল্পনা দেখে, যা এখনও বিশ্ববাসীকে বিমোহিত করে। প্রথম শাহ আব্বাসের আমলে রাজধানী ইস্পাহানে বিশাল আকৃতির অসংখ্য দালানকোঠা ও মসজিদ নির্মাণ করা হয়। প্রতিটি স্থাপনাতেই ছিল বিশালাকায় উন্মুক্ত বাগান, জ্যামিতিক মোজাইক এবং ক্যালিওগ্রাফির ছোঁয়া। আজও ইস্পাহান শহর 17 শতকের সাফাবি সাম্রাজ্যের সম্পদ ও ক্ষমতার সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। সাফাবিদের স্থাপত্য কৌশল এতটাই মনোমুগ্ধকর ছিল যে তখন বিশ্বে একটি প্রবাদ চালু হয়ে গিয়েছিল, কেউ যদি ইস্পাহানকে দেখে তাহলে তার অর্ধেক পৃথিবী দেখা হয়ে যায়। মুঘল ইতিহাস। তৃতীয় যে মুসলিম সাম্রাজ্যের তৎকালীন সময়ে গড়ে উঠেছিল তা ছিল প্রাচ্যে ভারতবর্ষে। ভারতবর্ষের উত্তরাঞ্চলে 12 শতক থেকেই দিল্লি সালতানাতের শাসন চালু ছিল। এখানে আগত বিভিন্ন আরব, তুর্কি এবং পারস্য নাগরিকদের সংস্কৃতি আর স্থানীয় নাগরিকদের সংস্কৃতি মিলে নতুন একটি সংস্কৃতির আবির্ভাব হয়, যার উপর ভর করে ভারতীয় মুসলিম সভ্যতা প্রতিষ্ঠিত হয়। 15 শতকের গোড়ার দিকে মুসলিমদের রাজনৈতিক প্রভাব কিছুটা হ্রাস পেলেও ততদিনে স্থানীয় নাগরিকদের সিংহভাগই ইসলাম গ্রহণ করায় তারা ইসলামী সংস্কৃতির ব্যাপারে অনুরক্ত হয়ে পড়েছিল। ফলে পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে কোনো মুসলিম রাজবংশ খুব সহজেই ভারতীয় উপমহাদেশে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারত। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন মধ্য এশিয়া থেকে আগত তুর্কি যোদ্ধা বাবর। তিনি 1483 থেকে 1530 সাল পর্যন্ত ছিলেন, যিনি নিজেকে চেঙ্গিস খান এবং তৈমুরলংয়ের বংশধর দাবি করতেন। ফলে তিনি এও বিশ্বাস করতেন তার জিনে তথা বংশগতিতে এমন কিছু আছে যা দিয়ে তিনি বিরাট এক সাম্রাজ্যের নেতৃত্বও দিতে পারবেন। জীবনের শুরুর দিকে তিনি তার পিতার প্রতিষ্ঠিত রাজ্য
বর্তমান উজবেকিস্তানে কিছুদিন শাসনকার্য পরিচালনা করেন, তবে সেখানে খুব একটা সফলতা পাননি। ফলে তার হাত থেকে সামারকান্দ ও আদিপুরুষের এলাকা ফারগানা উপত্যকা ছুটে যায় এবং তার কিছু অনুচরসহ তাকে নির্বাসনে চলে যেতে হয়। পরবর্তী সময়ে তিনি নিজেকে কাবুলের শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেন। কাবুল সহ আফগানিস্তানের মানুষের মধ্যেকার অনৈক্য এবং মতবিরোধের সুযোগে তিনি কাবুলের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছিলেন। কাবুল থেকে তিনি বহুবার মধ্য এশিয়ায় তার আদি এলাকাকে জয় করতে চেয়েছিলেন। এমনকি সাফাভিদের সহায়তা নিয়ে হলেও তিনি মধ্য এশিয়ায় নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে আগ্রহী ছিলেন। তবে তার সেই চেষ্টা সফলতার মুখ দেখেনি। ফলে বাধ্য হয়ে তিনি হিন্দুকুশ পর্বতমালা হয়ে ভারতের দিকে নজর দেন। 1524 সালে তিনি দিল্লি সালতানাতকে আক্রমণ করেন। তখন দিল্লি সালতানাতের নিয়ন্ত্রণ ছিল লোদি রাজবংশের হাতে। 1526 সালে ঐতিহাসিক পানিপথের যুদ্ধে বাবর লোদির নেতৃত্বাধীন সেনাবাহিনীকে পরাজিত করে দিল্লি সিংহাসনে অধিষ্ঠিত হন। পরবর্তী সময়ে 16শো শতকের মধ্যেই মুঘল সাম্রাজ্য গোটা ভারতবর্ষে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। যারা স্থানীয় পর্যায়ে শাসক ছিলেন, মুঘলেরা তাদের স্বপদে বহাল রাখে। স্থানীয় শাসকেরা মুঘল শাসকের প্রতি সামান্য আনুগত্য দেখিয়েই তাদের আস্থাভাজন হয়ে যেতে পেরেছিল। ভারতবর্ষে ঐতিহাসিকভাবে নানা গোত্র ও ধর্মবিশ্বাসের মানুষের বসবাসস্থল ছিল। তাই এখানে স্থিতিশীল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে হলে শক্তিশালী রাজনৈতিক কৌশলের কোনো বিকল্প ছিল না, আর তৎকালীন মুঘল শাসকদের মধ্যে তা ভালোভাবেই ছিল। বাবরের পূর্বপুরুষেরাও ভারতে এসেছিলেন, কিন্তু বেশি দিন টিকে থাকতে পারেননি। তবে ভারতীয় উপমহাদেশে বাবর যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তা কয়েক শতাব্দী পর্যন্ত স্থায়ী হয়। এই সাম্রাজ্যের নাম দেওয়া হয় মুঘল সাম্রাজ্য। ধারণা করা হয় মঙ্গলদের ঐতিহাসিক চেতনায় উজ্জীবিত হয়ে এই মুঘল নামটি দেওয়া হয়। কিন্তু কার্যত মুঘল সাম্রাজ্যে মঙ্গল ইতিহাস ও সংস্কৃতির তেমন একটা প্রভাব ছিল না, বরং মুঘল সাম্রাজ্য ছিল আরব, তুর্কি, পারস্য এবং ভারতীয় চিন্তাধারার মিলনস্থল। সমসাময়িক অটোমান সাম্রাজ্যের মতো মুঘল সাম্রাজ্যেও নানা জাতিগোষ্ঠীর মানুষের আগমন ঘটে। এই যুগটা এমন ছিল যে অনেক হিন্দু নাগরিক ফার্সি ভাষা চর্চা করত। তখনকার সময়ে মুসলিম বিশ্বের বড় একটি অংশে ফার্সি ভাষার ব্যবহার বেশি ছিল। আবার এমন অনেক মুসলিম স্থপতিও হিন্দু ধর্মমতে বানানো নানা ভবন বা অবকাঠামো থেকে নতুন নতুন ধারণা নিতেন। এ সময় বিখ্যাত অটোমান স্থপতি মিমার সিনানের ছাত্ররা মুঘল সাম্রাজ্যে এসে তাজমহলের নির্মাণে অংশ নেন। মুসলিম বিশ্বের অন্যান্য স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা আলেমীদের কাছে ভারতবর্ষ সবসময় ছিল আকর্ষণীয়। তারা মনে করতেন ভারতবর্ষই হতে পারে তাদের জন্য কাঙ্ক্ষিত স্থান, যেখানে তারা পূর্ণ উদ্যমে দাওয়াতি কাজ করতে পারবেন এবং এর মাধ্যমে ইসলামের বিকাশে ভূমিকা রাখতে পারবেন। ভারতের মুসলিমেরা দীর্ঘকাল ধরেই উর্দু ভাষায় কথা বলে। এই উর্দু ভাষায় আরব, ফার্সি, তুর্কি এবং ভারতীয় স্থানীয় ভাষার তীব্র প্রভাব বিদ্যমান। উর্দু শব্দটি এসেছে তুর্কি শব্দ উর্দু থেকে, যার অর্থ সেনাবাহিনী। সেনাবাহিনীর ক্যাম্পেই আরবি, ফার্সি, তুর্কি এবং ভারতীয় স্থানীয় ভাষাকে মিলিয়ে এই নয়া ভাষার জন্ম দেওয়া হয় বলে একে উর্দু ভাষা বলা হতো, যা পরবর্তী সময়ে উর্দু নামেই ব্যাপক পরিচিতি লাভ করে। নানা ধরনের সংস্কৃতি আর চিন্তাধারার মিশ্রণ সবচেয়ে বেশি হয় মুঘল সম্রাট আকবরের সময়ে, যিনি 1556 থেকে 1605 সন পর্যন্ত ছিলেন। আকবর নিজেকে চিত্রকলা এবং বুদ্ধিবৃত্তিক চর্চার পৃষ্ঠপোষক মনে করতেন। তিনি ধর্মবর্ণ নির্বিশেষে সব জ্ঞানী ও পণ্ডিতদেরই কদর করতেন। তিনি প্রায়ই তার দরবারে বিভিন্ন ধর্মের পণ্ডিতদের মধ্যে ধর্মীয় বিতর্ক সভার আয়োজন করতেন। এই আয়োজনগুলোকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং ইহুদিরা এসে নিজ নিজ ধর্মের আলোকে ধর্ম ও স্রষ্টার অবস্থানকে তুলে ধরত। এর পরিপ্রেক্ষিতে আকবর তার নিজস্ব একটি ধর্মীয় দর্শনের প্রচলন করেন। তিনি মনে করেছিলেন তার এই চিন্তাধারা বিদ্যমান ধর্মগুলোর মধ্যেকার দূরত্ব কমিয়ে নিয়ে আসবে। তিনি তার নতুন ধর্মের নামকরণ করেন দিন-এ এলাহি বা এলাহির দিন। কিন্তু এক আল্লাহর প্রতি বিশ্বাসী ইসলাম এবং বহু-ঈশ্বরবাদী হিন্দু ধর্মকে কাছাকাছি আনা কোনো সহজ কাজ ছিল না। সেই কারণে আত্মাদিক বা আল্লাহ সম্পর্কিত বিষয়গুলির চেয়ে আকবর ব্যবহারিক এবং আচরণগত বিষয়ে বেশি মনোযোগ দেন। মুসলিম আলেমেরা আকবরের এইসব কার্যক্রমকে মেনে নিতে পারেননি এবং এইগুলোকে তারা ব্লাসফেমি তথা ধর্মদ্রোহিতা হিসেবে উল্লেখ করেন। আকবরের দিন-এ এলাহি কখনো জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পায়নি। যারা একে সমর্থন করেছিল তারা মূলত সম্রাট আকবরকে খুশি করার জন্যই তা করেছিল। তাই আকবরের মৃত্যুর পর দিন-এ এলাহিরও অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায়নি। আকবরের পরে মুঘল সাম্রাজ্যে যে সম্রাটেরা আসেন তারা আবার মূল ইসলামের দিকে প্রত্যাবর্তন করেন। এই প্রক্রিয়াটি সবচেয়ে বেশি কার্যকরভাবে ত্বরান্বিত হয় সম্রাট আওরঙ্গজেবের আমলে, যিনি 1658 থেকে 1707 সন পর্যন্ত ছিলেন। তিনি ছিলেন মুঘল ইতিহাসের ষষ্ঠ সম্রাট। তার উপাধি ছিল আলমগীর, যার অর্থ বিশ্বজয়ী।
তিনি সফলতার সাথেই গোটা ভারতবর্ষে সামরিক অভিযান পরিচালনা করেন বলে তাকে এই বীরোচিত উপাধি দেওয়া হয়। তার দীর্ঘ ৪৯ বছরের শাসনামলকে সামরিক অগ্রযাত্রা, ব্যক্তিগত মহানুভবতা এবং ইসলামী জ্ঞানের পৃষ্ঠপোষকতার সময় হিসেবে বিবেচনা করা যায়। জানা যায় তিনি তার পিতা সম্রাট শাহজাহানের তাজমহল নির্মাণের সিদ্ধান্তের সাথে একমত ছিলেন না। এই বিশাল স্থাপনা নির্মাণকে তিনি অর্থ ও সময়ের অপচয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেতনা বিরোধী হিসেবে গণ্য করতেন। তিনি গভীরভাবে অনুধাবন করেছিলেন যে ভারতীয় মুসলিমদের ইসলামী আইনের ব্যাপারে ব্যবহারিক ধারণা দেওয়া প্রয়োজন। সেই তাগিদ থেকেই তিনি ইসলামী আইন জানেন এমন অসংখ্য আলেমকে নিয়ে বেশি বেশি মৌলিক কাজে হাত দেন। এই প্রচেষ্টারই ঐতিহাসিক ফলাফল হল ফাতোয়ায়ে আলমগীরি, যেখানে হানাফি মাযহাবের আলোকে ধর্মভিত্তিক আইনগুলোকে একসাথে সংকলিত করা হয়। ফতোয়ায়ে আলমগীরি পরবর্তী সময়ে মুঘল সাম্রাজ্যের আইন বিধি হিসেবে প্রচলিত হয়ে যায়। মদিনায় তৈরি হওয়া প্রথম ইসলামী রাষ্ট্রের আদলে বাদশাহ আলমগীরও মুঘল সাম্রাজ্যে ইসলামী শরিয়া বিধান চালু করেন। তার এই উদ্যোগ গোটা ভারতবর্ষে ব্যাপক জনপ্রিয়তা পায়, কারণ এর আগে মুঘল সাম্রাজ্যের যে কর গ্রহণ বিধান ছিল তা ছিল ইসলামের সাথে সাংঘর্ষিক, আর সেই কর পদ্ধতির ব্যাপারে জনগণ খুশি ছিল না। ইসলাম বিরোধী আইনগুলো বাদশাহ অরঙ্গজেব বাতিল করে দেওয়ায় জনগণের উপর বাড়তি চাপের পরিমাণ অনেকটাই কমে আসে। তবে অন্যান্য ধর্মের অনুসারীদের প্রতি বাদশাহ অরঙ্গজেব খুব একটা সহানুভূতিশীল ছিলেন না বলেই ইতিহাস থেকে জানা যায়। তার সময়ে বেশ কিছু বিখ্যাত হিন্দু মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বর্তমানের অনেক ইতিহাস লেখক তাকে ভিন্ন মতাবলম্বী ও ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের জন্য নিপীড়ক শাসক হিসেবেই আখ্যায়িত করতে চান, কিন্তু বিষয়টাকে এত ঢালাওভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই। কী কারণে তিনি হিন্দু মন্দিরগুলো ভেঙেছিলেন এটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে যে তিনি কোন ধরনের শাসক ছিলেন এবং মুঘল সাম্রাজ্যের স্বাভাবিক ধরনটাই বা কেমন ছিল। ১৭০০ শতকে ভারতের হিন্দু মন্দিরগুলো প্রার্থনার পাশাপাশি নানা ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের স্থান হিসেবে ব্যবহৃত হতো। মন্দিরের শীর্ষ কর্মকর্তারা তাদের নিজেদের কর্মপরিধির আওতায় সবসময়ই মুঘল সাম্রাজ্যকে সহযোগিতা করত। সাম্রাজ্যের অধিকর্তারা গোটা রাজ্য জুড়ে যাতে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তা নিশ্চিত করার জন্য তারা রাজনৈতিক ভূমিকাও পালন করতেন। বেশ কিছু মন্দিরের কর্মকর্তা তাদের দায়িত্বের বাইরে গিয়ে মুঘল শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করায় অরঙ্গজেব সেই হিন্দু মন্দিরগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেন। বিশেষ করে মারাঠি সম্প্রদায়গুলো জোট করে ১৬ শতকের শেষে যখন বিদ্রোহ করার চেষ্টা করে তখন অনেকগুলো হিন্দু মন্দিরের কর্মকর্তারা তাতে সমর্থন দেন। তাই এই মন্দিরগুলোকে ধ্বংস করার বিষয়টিকে মুঘল শাসকদের ভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নিপীড়ন হিসেবে দেখার সুযোগ নেই, বরং মুঘল সাম্রাজ্যের অস্তিত্ব রক্ষার জন্যই এটা করা জরুরি ছিল। যেটা অনেক ঐতিহাসিক গোপন করে যান তা হলো অরঙ্গজেবের সময়ই বরং গোটা ভারতবর্ষ জুড়ে অসংখ্য হিন্দু মন্দির নির্মাণ করা হয়। অরঙ্গজেবের পরামর্শক প্যানেলে বড় একটি অংশ ছিল হিন্দু ধর্মাবলম্বী। ইতিহাসের বিকৃতি এবং ভাষা আলাপ দিয়ে অতীত কীর্তিমানদের মূল্যায়ন করা যাবে না। তাই আধুনিক সময়ের ইতিহাস পড়তে গেলে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। 3টি বিশালাকার মুসলিম সাম্রাজ্য অটোমান, সাফাবি এবং মুঘল সাম্রাজ্যকে একসাথে গান পাউডার সাম্রাজ্য হিসেবে অভিহিত করা হয়। এই সাম্রাজ্যগুলো মুসলিম বিশ্বে নতুন একটি ধারা তৈরি করে। মঙ্গল আগ্রাসনের পর একেবারে ছাই থেকে এই সাম্রাজ্যগুলোর উত্থান হয়, যার মাধ্যমে মুসলিম বিশ্ব যেন নতুন করে আবার জেগে ওঠে। যদিও এই সাম্রাজ্যগুলোর এলাকা ছিল ভিন্ন ভিন্ন, এক একটি সাম্রাজ্যের লক্ষ্য ও উদ্দেশ্য ভিন্ন ভিন্ন ছিল। ধর্মদর্শনের ব্যাপারেও তাদের কিছু ভিন্নতা ছিল। তারপরেও ইসলামের মৌলিক ইস্যুতে একমত হওয়ায় তাদের মধ্যে ভিন্নতার চেয়েও বরং সামঞ্জস্যতাই বেশি পরিলক্ষিত হয়। তারা সকলে ইসলামকে অনুসরণ করত। 3টি সাম্রাজ্যই পারস্য শাসনের আদলে দরবার পদ্ধতিও চালু ছিল, আর তাদের সকলের আদিপুরুষ তুর্কি বংশোদ্ভূত। 16শো শতকের বাস্তবতা এমন ছিল যে যদি কোনো মুসলিম বলকান উপদ্বীপ থেকে যাত্রা শুরু করে আরব এলাকা হয়ে ইরানে প্রবেশ করে, সেখান থেকে হিন্দুকুশ পাড়ি দিয়ে ভারতীয় উপমহাদেশে পৌঁছায়, তাহলে কোনো স্থানের ধর্মীয় সংস্কৃতি তার কাছে আলাদা বা অপরিচিত মনে হবে না। কারণ এত বিশাল এলাকা জুড়ে 3টি পৃথক রাজ্য ছিল বটে, কিন্তু 3টাই ছিল মুসলিমদের নিয়ন্ত্রণাধীন। এই বিশাল এলাকা জুড়ে শুধু যে ধর্মীয় সাদৃশ্যই বিদ্যমান ছিল তা নয়, বরং তাদের মধ্যে প্রযুক্তিগত লেনদেনও অনেক বেশি হতো। মুসলিমদের মধ্যে অটোমানেরাই প্রথম কামান ও গান পাউডারের ব্যবহার শুরু করে। পরবর্তী সময়ে সাফাবি এবং মোগলেরাও সেই ধারাবাহিকতা অনুসরণ করে। এই সময় জ্ঞান ও প্রযুক্তির উত্থান আব্বাসীয় স্বর্ণযুগের মতো প্রাচুর্যময় না হলেও বলা যায় এই 16শো শতকেই মুসলিমেরা শেষবার প্রযুক্তিগত উৎকর্ষতার শীর্ষে আরোহ করে। পরবর্তী সময়ে ইউরোপীয়রা মুসলিমদের থেকেও এগিয়ে যায়। সেই ধারাবাহিকতায় 1800 এবং 19 শতকে 3টি মুসলিম সাম্রাজ্যই ক্রমশ দুর্বল হতে শুরু করে। বর্তমান সময়ে মুসলিম বিশ্বের সেই পুরনো ধারার আলোকে প্যান ইসলামী একতা হয়তো গড়ে তোলা সম্ভব নাও হতে পারে। উমাইয়া ও আব্বাসীয় খিলাফত স্পেন থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত
বিশাল এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছিল, কিন্তু এ সময়ে তারা রাজনৈতিক কোনো উৎকৃষ্ট মডেল দাঁড় করাতে পারেনি। যদিও মূল খিলাফতের ভার পরবর্তী সময়ে অটোমানদের কাছে চলে যায়। এরপরেও মুসলিম আলেমেরা বিভিন্ন এলাকায় কাজ করতে গিয়ে সেখানে নিজস্ব খিলাফত চালু করে ফেলেন। এমন উদাহরণও আছে যে অটোমান প্রশাসন থেকে মুঘল শাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে, যেখানে অটোমান খলিফা মুঘল শাসককে খলিফা অথবা আমিরুল মুমিনিন হিসেবে সম্বোধন করছেন। অনেক বছর পর ঊনবিংশ শতকে অটোমান সুলতান দ্বিতীয় মুহাম্মদ হামিদের সময়ে আবারও প্যান ইসলামিক একতা গড়ে তোলার এই উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সেটা আর সফলতার মুখ দেখেনি। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে 11 অধ্যায় থেকে আলোচনা শুরু করব। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। يا ربي